হ্যালো স্টুডেন্টস, আমাদের স্কুল ইংলিশ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরাসরি আজকের টপিকে যাব, অন্য কথা বলবো না। আগের দিনে আমরা দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ ক্লাস 9-এর ইতিহাসে দ্বিতীয় অধ্যায়ের আমরা 20টা প্রশ্ন উত্তর তৈরি করেছিলাম। আজকে সেই 20টা প্রশ্নের পর থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আগের ভিডিওতে বা আগের লেসনে তোমাদের যা বলেছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও, নোটস করে নিও। তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করো, জানাও। চলো আজকে সরাসরি প্রশ্ন উত্তরে যাই। পরবর্তী প্রশ্ন, আগের দিন আমরা 20টা প্রশ্ন করেছিলাম, তারপরে প্রশ্নগুলো তার পরবর্তীকালে অর্থাৎ 20টার পরবর্তীকালে যে প্রশ্ন আসে, প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন এবং আগামী দিনের যতদূর পেয়েছিলাম তারপরে 21 নম্বর প্রশ্ন। অর্থাৎ আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কে ফ্রান্সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? কে ফ্রান্সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন। নেপোলিয়নের শাসন ব্যবস্থা কি নামে পরিচিত? ইতিহাসে নেপোলিয়নের শাসন ব্যবস্থা কি নামে পরিচিত? গণতান্ত্রিক ছদ্মবেশে একনায়কতন্ত্র। এরপর একটা কোটেশনের আসি, যে বলে আমি বিপ্লব ধ্বংস করেছি। একথা কে বলেন? নেপোলিয়ন। ফরাসি বিপ্লবের আদর্শ কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। প্রসঙ্গত তোমাদের জানার উদ্দেশ্যে বলি যে ফরাসি বিপ্লবের যে আদর্শ, এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমাদের কনস্টিটিউশন অর্থাৎ ভারতবর্ষের কনস্টিটিউশনের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা গ্রহণ করেছিল ফ্রান্সের সংবিধান বা ফ্রান্সের সমাজ ব্যবস্থা থেকে। আমাদের ভারতীয় সংবিধান ভিক্ষার থলি বলা হয়। এই কারণ বিভিন্ন দেশের সংবিধানের বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ে আমাদের সংবিধান গঠিত, এবং আমাদের ভারতীয় সংবিধান সব থেকে বৃহৎ এবং জটিল সংবিধান। যাই হোক, পরবর্তী প্রশ্ন, ইউরোপের মানুষ কাকে মুক্তিদাতা বলেন? ইউরোপের মানুষ কাকে মুক্তিদাতা বলেন? নেপোলিয়নকে। ব্যাংক অফ ফ্রান্স কে প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন। ব্যাংক অফ ফ্রান্স কে প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন। তুমি যদি মানুষের কথা শুনতে চাও তাহলে তুমি কিছুই করতে পারবে না। নেপোলিয়ন। একথা কে বলেছিল? বলছে যে তুমি যদি মানুষের কথা শুনতে চাও তাহলে তুমি কিছুই করতে পারবে না। একথা কে বলেছিল? নেপোলিয়ন জোরামকে বলেছিল। পরবর্তী প্রশ্নে আসি, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? এটা একটা ইম্পর্টেন্ট, নেপোলিয়নের শাসন ব্যবস্থায় এটি একটি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ। 1805 সালে 21শে অক্টোবর ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে এই যুদ্ধে সংগঠিত হয়, এবং এই যুদ্ধে ফ্রান্স কিন্তু পরাজিত হয়। বললাম 1805 সালে 21শে অক্টোবর ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সংগঠিত হয়েছিল, এবং ফ্রান্স কিন্তু পরাজিত হয়। নেপোলিয়নের মতে সমুদ্রের রানী কে? নেপোলিয়নের মতে সমুদ্রের রানী কে? ইংল্যান্ড। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এটা একটি ইম্পর্টেন্ট, এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে, আবার টিকা হিসেবেও আসতে পারে, আবার 2 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে। দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, নেপোলিয়ন এমন একটি সিচুয়েশন তৈরি করেছিল, বিভিন্ন মহাদেশে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। সেটা কি না, ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বন্দরগুলিতে ইংল্যান্ডের পণ্য আমদানি নিষিদ্ধ করে দেয়। এইভাবে ইউরোপের মহাদেশের যে বন্দর ছিল, সেই বন্দরগুলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয় তা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ
যে জারি করেছিল, সেটাই হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন, কাকে বিপ্লবের তরবারি বলা হয়? নেপোলিয়নকে। নেক্সট, কে কাকে গ্র্যান্ড এম্পায়ার প্রশ্নটা একটু ভুল বলছিলাম। কে কবে গ্র্যান্ড এম্পায়ার প্রতিষ্ঠা করেন? কে কবে গ্র্যান্ড এম্পায়ার প্রতিষ্ঠা করেন? 1805 থেকে 1812 সালের মধ্যে নেপোলিয়ন প্রতিষ্ঠা করেছিলেন। ইউরোপের মানুষের কাছে নেপোলিয়ন কি নামে পরিচিত? মুক্তির অগ্রদূত নামে পরিচিত। গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কোথায় গঠিত হয়? গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কোথায় গঠিত হয়? পোল্যান্ডে। বার্লিন বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়? 1810 সালে। পরবর্তী প্রশ্ন, লিপজিগের যুদ্ধ কবে হয়? 1813 খ্রিস্টাব্দে। বলছে ফন্টেন ব্লু চুক্তি কবে কাদের মধ্যে সংগঠিত হয়? নেপোলিয়ন ও স্পেনের রাজা চতুর্থ চার্লসের সঙ্গে 1807 সালে সংগঠিত হয়। এরপরে পরের প্রশ্ন অর্থাৎ 38, বেলেনের যুদ্ধ কবে সংগঠিত হয়? 1808 খ্রিস্টাব্দে। 39, ডেভিড টমসন নেপোলিয়নের স্পেনের অভিযানকে কি বলে অভিহিত করেন? পতনের পথে প্রথম ধাপ। পতনের পথে প্রথম ধাপ। তারপর ভিক্টোরিয়া যুদ্ধ কবে হয়? 1813 সালে। পরবর্তী প্রশ্ন, টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে সংগঠিত হয়? 1807 সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। এরফুট সন্ধি কবে হয়? 1808 সালে। এরপরের একটি প্রশ্ন, এটা 2 নম্বরও হতে পারে অথবা 4 নম্বরের প্রশ্ন হতে পারে তোমাদের, যে স্পেনীয় ক্ষত কি, বা স্পেনীয় ক্ষত নেপোলিয়নের ধ্বংসের কারণ, মানে ধ্বংসের কারণ হিসেবে স্পেনীয় ক্ষতটা কতটা গুরুত্বপূর্ণ। এখন দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়নের স্পেন দখল করে, অর্থাৎ নেপোলিয়ন যখন স্পেন দখল করেছিল তখন সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়ে দেয়। তখন স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করেছিল এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হয়। তখন বা এই ঘটনায় স্পেনে নেপোলিয়নের এই যে ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস যুদ্ধ এবং শান্তি বাংলায় করলে দাঁড়ায় এই উপন্যাসটি কার লেখা? লিও টলস্টয়ের লেখা। তারপর পরের প্রশ্ন 46, মহতী সেনাদল কে গঠন করেছিলেন? নেপোলিয়ন। তারপরে বোরাডিনোর যুদ্ধ কবে হয়? 1812 সালে 7ই সেপ্টেম্বর। নেপোলিয়ন মস্কোয় পৌঁছান কবে? 1812 খ্রিস্টাব্দে 18ই সেপ্টেম্বর। না, এটা 18ই সেপ্টেম্বর হবে না, এটা ভুল বললাম, যে হবে 14ই সেপ্টেম্বর। এবার ড্রেসডেনের যুদ্ধ কবে হয়? 1813 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট কারা? নেপোলিয়নের বিরুদ্ধে চতুর্থ শক্তিজোট রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড। আজকে 20টার পর থেকে তোমাদের 50টা প্রশ্ন করালাম। তোমরা এগুলো নোটস করে নাও, লিখে নাও, তোমাদের প্রয়োজন হলে আমাকে কমেন্টস করো। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।